হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা কুরিন এবং কুরিন যাবতীয় সমস্যাবলীর সেকেন্ড এপিসোডে আছি, যেখানে আমরা কুরিন এবং কুরিন সঞ্চিতিকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে, টাকার অ্যামাউন্ট বের করতে হবে এবং কিভাবে পজিশনিং করতে হবে আর্থিক অবস্থার বিবরণী এবং বিশদায়ী বিবরণীতে, সেগুলো প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব, যাতে তোমাদের যে কোয়েশ্চেনটা আসবে তোমাদের আর্থিক অবস্থার বিবরণী থেকে, তোমরা যেমনটি জানো যে একটি কোয়েশ্চেন আসে। এখন যদি তোমরা এসএসসি দিয়ে থাকো, তোমাদের তো ম্যান্ডেটরি করে দিয়েছে এবং এইচএসসির ক্ষেত্রে একটা কোয়েশ্চেন অ্যান্সার করা ম্যান্ডেটরি থাকে। তো তোমরা যাতে এই টাইপের কোয়েশ্চেন, স্পেশালি কুরিনে, যাতে কারোর কোনো ঝামেলা না হয়, কারণ কুরিন কিন্তু প্রায় অনেকেই প্রবলেম ফেস করে থাকে, আর এই কুরিনটার কারণে আমাদের ফাইনালি বিশদায়ী বিবরণীটা মিলাতে পারি না। সো বিফোর আই স্টার্ট মাই লেকচার, আমি একটুখানি ব্রিফ দিয়ে রাখতে চাই। তোমরা যদি কেউ আমাদের কুরিনের পার্ট 1 এর যেই লেকচারটা আছে সেটা না দেখে থাকো, অবশ্যই দেখে আসবা, তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে আরও পানির মতো ক্লিয়ার লাগবে। তারপরেও যারা দেখে আসেনি, জাস্ট একটু ব্রিফিং দিয়ে রাখি যে কুরিন আর কুরিন সঞ্চিতিটা অ্যাকচুয়ালি কি। কুরিনটা হচ্ছে বেসিক্যালি একটা ব্যয়, অর্থাৎ ধরো তুমি কারোর কাছে ধারে বিক্রি করেছো। এখন তুমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ধারে বিক্রি করো, তুমি কিন্তু অনেক মানুষের কাছে ধারে বিক্রি করো এবং দিন শেষে যে সবাই তোমার টাকা ফেরত দিবে এমন কোনো কথা নেই। তো সেই আশঙ্কা থেকে বা সেই অ্যাজাম্পশন থেকে যেই টাকাটা পাবো না, সেই যে সম্ভাবনা সৃষ্টি হয় বা যেই ব্যয়টা সৃষ্টি হয়, তাকে আমরা কুরিন বলি। এবং যেমনটা আমি বললাম, নরমালি তো আমরা অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানটা করি ব্যবসা প্রতিষ্ঠানের জন্যে। এখন ব্যবসা প্রতিষ্ঠানে সবাই যে ধারের টাকা সবসময় পরিশোধ করবে এমন কিন্তু না। তো এই ধরনের লসেসের থেকে বা ক্ষতির সম্মুখীন হওয়া থেকে ব্যবসাকে বাঁচানোর জন্য যেই সেভিং অ্যাকাউন্টটা খোলা হয়, সেটাকে সাধারণত কুরিন সঞ্চিতি বলা হয়। অর্থাৎ তুমি ধরে নাও যে তোমার কোম্পানির বা তোমার ব্যবসার হয়তো এতটুক টাকা আর আসবে না, সেইটার উপর ভিত্তি করে, বা ধরে নাও তোমার ব্যবসায় কুরিন ঘটে গিয়েছে। এখন সেই লসকে বা সেই খরচকে আম ঠেকানোর জন্য তুমি আলাদা একটা হিসাব ক্রিয়েট করো, একটা সঞ্চিতি ক্রিয়েট করো, যেখানে তুমি তোমার সম্পদ থেকে টাকা এনে সেই কুরিনের লসটাকে ফেস করার চেষ্টা করো, বা সেই কুরিনের লসটাকে যতদূর সম্ভব ডিসবার্স করার চেষ্টা করো। তো এইজন্য কুরিন সঞ্চিতি হিসাবকে সাধারণত বিপরীত সম্পত্তি বলা হয়। অর্থাৎ এই হিসাবটি সাধারণত সম্পদকে তোমার কমিয়ে থাকে। তো এই ছিল আমাদের কুরিন এবং কুরিন সঞ্চিতি রিলেটেড ব্রিফিং। এগুলো কিভাবে ডেবিট ক্রেডিট করা হয় সেটাও আমি খুব ডিটেইলসে এক্সাম্পলের সাহায্যে বর্ণনা করে এসেছি। তো ওই এপিসোডটা না দেখলে অবশ্যই দেখে আসবা। তো আসো, আজকে আমরা দেখব, তোমরা চ্যাপ্টার 10 এ যে সময় ম্যাথসগুলো সলভ করবা, যে সময় তোমাদের একটা রেওয়ামিল দেয়া থাকবে, কিভাবে এই ম্যাথগুলো থেকে তোমরা হচ্ছে নতুন কুরিন বা অ্যাকচুয়াল যে ফাইনাল কুরিনের অ্যামাউন্টটা থাকবে সেগুলো বের করবা। সেই সহজ পদ্ধতিটা আমরা আজকে শেখার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার জন্য আমি অলরেডি নতুন কুরিন বের করার সিস্টেমটা লিখে রেখেছি। তো সিস্টেমটা খুবই ইজি। তোমার ফার্স্টে পুরান কুরিনটা খুঁজে বের করতে হবে, যেটা তোমার রেওয়ামিলে দেয়া থাকবে। অর্থাৎ এই যে তুমি যেই পরীক্ষা দিতে বসলে তোমাকে যে একটা রেওয়ামিলের বক্স দিয়ে দিবে, এই বক্সে যদি কোনো পুরাতন কুরিনের পরিমাণ দেয়া থাকে, সেটাই হবে তোমার পুরাতন কুরিন। তারপরে সেটার সাথে নতুন কুরিন যোগ করতে হবে। এই নতুন কুরিনটা সাধারণত তোমাদের যে সমন্বয় পার্টটা থাকে, এই সমন্বয় পার্টে দেওয়া হয়। অর্থাৎ এই ব্যবসাকালে তোমার কি পরিমাণ নতুন কুরিনের সৃষ্টি হয়েছে। আর নতুন কুরিন সঞ্চিতি, এইটাও তোমাকে সমন্বয়ে প্রদান করা থাকবে। তারপরে পুরাতন কুরিন সঞ্চিতি, এইটা আবার তোমার রেওয়ামিলে প্রদান করা থাকবে। তাহলে কি পেলাম? নতুন কুরিন, বা আমাদের যেই যে কুরিনের পরিমাণটা নিয়ে কাজ করতে হবে, সেটার জন্য আমাদের 4 টা এলিমেন্ট ফলো করতে হবে। এটা দিয়ে আমরা নতুন যেই কুরিন বা যে ফাইনাল কুরিনের টাকাটা নিয়ে কাজ করব, এটা বের করব। সেটা হলো, ফার্স্টে আমরা পুরান কুরিন খুঁজে বের করব রেওয়ামিল থেকে। তারপরে আমরা সমন্বয় থেকে নতুন কুরিনের পরিমাণ খুঁজে বের করব। তারপরে নতুন কুরিন সঞ্চিতির পরিমাণ খুঁজে বের করব, অর্থাৎ কি পরিমাণ টাকা এই কুরিনকে সম্মুখীন বা এই কুরিনকে হ্যান্ডেল করার জন্য তৈরি করা হয়েছিল, তা থেকে পুরাতন বা প্রারম্ভিক কুরিনটা বাদ দিব। তো পুরাতন কুরিনটা কিন্তু প্রারম্ভিক কুরিন নামেও এই তোমাদের রেওয়ামিলে থাকতে পারে। এবার বোঝার চেষ্টা করো, তোমাদের যে সবসময় প্রশ্নে কুরিন দেয়া থাকবে এমন নয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদার সঞ্চিতি, এইসব নামেও কিন্তু দেয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ওই নাম দিয়ে ম্যাথসগুলো করতে হবে। এখন মনে করো তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে অনাদায়ী বা অনাদায়ী পাওনা সঞ্চিতি, বা অনাদায়ী পাওনা বা দেনাদার সঞ্চিতি। এখন তুমি যদি এইটাকে কুরিন নামে করে আসো, তাহলে কিন্তু তোমার ম্যাথটা হবে না, তোমার ম্যাথটা ভুল হবে। ফুল ম্যাথ কেটে দিবে না, অবশ্যই নাম্বার পাবা যদি ঠিকমতো করো। বাট ওই তো লেখার অ্যাকাউন্টিং এ শুধুমাত্র ম্যাথসের উপর না, কি স্ট্রাকচারে লিখতেছো, কিভাবে করতেছো, ওইটার উপরও একটা নাম্বার ডিপেন্ড করে। তো
এরপরে হচ্ছে আমরা দেখব। যেহেতু আমরা বুঝে গেলাম কিভাবে হচ্ছে আমরা কুড়িনের পরিমাণ বের করব, এবার হচ্ছে আমরা ম্যাথসগুলো সলভ করার চেষ্টা করব রেওয়া মিল থেকে। তো আসো, সবার আগে আমাদের কাজ হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনের রেওয়া মিলটা দেয়া থাকবে সেটা থেকে আমাদের হচ্ছে পুরাতন কুড়িন এবং পুরাতন কুড়িন সঞ্চিতির পরিমাণটা খুঁজে বের করা। তো আমরা যদি কোয়েশ্চেনটা ভালোমতো পড়ে দেখি, আমরা দেখব যে এই কোয়েশ্চেনে পুরাতন কুড়িনের পরিমাণ দেয়া নেই। ঠিক আছে? এখানে শুধু একটাই দেয়া আছে, সেটা হলো কুড়িন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, সেটা হলো ৳২,০০০। অর্থাৎ এই কোয়েশ্চেনে পুরাতন কুড়িনের পরিমাণ দেয়া নেই। এই কোয়েশ্চেনে শুধুমাত্র দেয়া আছে হচ্ছে পুরাতন কুড়িন সঞ্চিতির পরিমাণ। ভালো কথা, আমরা পেলাম। তো এটাকে আমাদের মাইনাস করতে হবে। তারপরে কি বলেছে? আমরা যদি ৩ নম্বর পয়েন্টটা পড়ি সমন্বয়ের, এখানে বলা আছে প্রাপ্য হিসাবে ৳২,০০০ আদায়যোগ্য নয়। তাহলে বলছে যে প্রাপ্য হিসাব আছে সেইটা ৳২,০০০ আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট, অর্থাৎ এই যে ৳২,০০০ পাবো না, এই ৳২,০০০ বাদ দেওয়ার পর অবশিষ্ট হিসাবের উপর বা প্রাপ্য হিসাবের উপর ৫% কুড়িন ও দেনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে এইটা দ্বারা খুবই সিম্পলি যদি বলি, এই যে প্রাপ্য হিসাবটা হচ্ছে আমার ৳২৮,০০০। প্রদেয়টা আপাতত আমাদের লাগছে না। তো প্রাপ্য হিসাবটা ৳২৮,০০০। এইখান থেকে আমি আরো ৳২,০০০ পাবো না, হ্যাঁ? ৳২,০০০ পাবো না। তারপরে এই ৳২,০০০ বাদ দেওয়ার পর যেই নিউ অ্যামাউন্টটা থাকে, এই নিউ অ্যামাউন্টের উপর ৫% আবার আমি সেভিং অ্যাকাউন্টে জমা করব, যাতে আমার যে কুইনটা ঘটছে ওইটাকে যাতে আমি ফেস করতে পারি। ওই লসেসটাকে যাতে আমি ঠেকাতে পারি বা আমি যাতে দেউলিয়া না হয়ে যাই। আমার কাছে আ এ দিন শেষে বা হিসাবকাল শেষে ওই টাকাটা আমার কাছে রেডি থাকে। তো আসো এবার আমরা করে ফেলি, দেখি নতুন সঞ্চিতি কিভাবে বের করতে পারি। এখন হচ্ছে আমাদের যে নতুন কুড়িনটা সেইটাকে আমরা ২ টা জায়গায় দেখাই। ১ম জায়গাটা হচ্ছে আমাদের বিশেষ আয় বিবরণী, যেটা নরমালি তোমাদের খ নাম্বারে আসে। আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের আ আর্থিক অবস্থার বিবরণী। তো এই ২ জায়গায় কিন্তু কুড়িনটাকে ২ ভাবে দেখাতে হয়। প্রথমত বিশদ আয় বিবরণী যেটা আছে সেখানে হচ্ছে নরমালি তোমাকে নতুন কুড়িনটা এই যে যেই ফর্মুলাটা লিখে রেখেছি এই ফর্মুলাটায় দেখায় কত টাকা আসতেছে তোমার ফাইনাল কুড়িন, এটাকে পরিচালন ব্যয় দেখাতে হবে। আর্থিক অবস্থার বিবরণী আছে, এখানে নরমালি তুমি হচ্ছে যে কুড়িনের পরিমাণটা বের করেছো সেইটাকে তুমি তোমার হচ্ছে দেনাদার বা প্রাপ্য যে হিসাব সেটা থেকে বাদ দিয়ে দেখাও চলতি সম্পদে। তো আমরা একটা করে দেখার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা হচ্ছে বিশদ আয় বিবরণীতে দেখব। তো বিশদ আয় বিবরণীতে কাজ কি? বিশদ আয় বিবরণীতে কাজ হচ্ছে কুড়িনের ফাইনাল পরিমাণটা বের করা। তাহলে আসো আমরা দেখি কিভাবে করতে পারি। তো স্টুডেন্টস, তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে আমি নতুন কুড়িনের পরিমাণ বের করে দেখিয়েছি। সেটা কত এসেছে আমার ৳১৩০০। তো এখানে কি করেছি, যেই ফর্মুলাটা তোমাদের আগে দেখিয়েছিলাম সেম জিনিসই করেছি। এই কোয়েশ্চেনে যেহেতু পুরাতন কুড়িনের পরিমাণ নেই, সুতরাং এখানে আমি আর কি পুরাতন কুড়িন দেখাই নাই। তো না দেখানো আর 0 দেওয়া সেম জিনিস। এরপর আমি নতুন কুড়িনটা বের করে নিয়েছি, যেটা এখানে কোয়েশ্চেনে দেয়া ছিল ৳২,০০০। এরপর আমি নতুন কুড়িন সঞ্চিতিটা বের করে নিয়েছি, যেটা হচ্ছে ৳১৩০০। তো এটা একটু তোমাদের কনফিউশন হতে পারে। এটা আমি একটু তোমাদের ডিটেইলসে করে দেখাতে চাই। তো আরেকবার আমি একটু দেখতে চাই কি বলেছে। সবার আগে অনাদায়ী পাওনার পরিমাণ ছিল ৳২,০০০। সেই ৳২,০০০ বাদ দেওয়ার পর যে অবশিষ্ট পরিমাণ থাকে তার উপর ৫% হচ্ছে কুড়িন সঞ্চিত হতে হবে। আর আমাদের প্রাপ্যের পরিমাণ ছিল ৳২৮,০০০। তো আমরা একটু গণনাটা বোঝার চেষ্টা করি। তো যেমনটি দেখতে পাচ্ছ ৳২৮,০০০ ছিল আমার প্রাপ্য হিসাব। সেখান থেকে আমি ৳২,০০০ হচ্ছে কুড়িন বাদ দিলাম। তারপরে আমি পেলাম ৳২৬,০০০, যেটা হলো অবশিষ্ট পরিমাণ। এর উপর জাস্ট আমি ৫% ধরলাম। সেখান থেকে আমি পেলাম ৳১৩০০। তো এই ৳১৩০০ কিন্তু আমি হচ্ছে এখানে বসিয়েছি কি হিসাবে? আমার নতুন কুড়িন সঞ্চিতি। এরপর পুরান কুড়িন সঞ্চিতি, যেটা আমার কোয়েশ্চেনেই দেয়া ছিল। এই তো যেমনটি দেখতে পাচ্ছ ক্রেডিট সাইডে থাকে। সেটি হচ্ছে ৳২,০০০। তো বাদ দেওয়ার পর আমার আসে ৳১৩০০। তো এটাই হচ্ছে আমার ফাইনাল কুড়িনের পরিমাণ। তো তোমরা যখন বিশদ আয় বিবরণীতে করবা বা তোমাদের যদি ক নাম্বারে করতে বলে যে কুড়িনের পরিমাণ বের করো, এটাই হচ্ছে তোমার ফাইনাল কুড়িনের পরিমাণ। এটাকেই তোমাকে দেখাতে বলবে কোয়েশ্চেনে। তো এই জিনিসটা যদি আমি ডেবিট ক্রেডিট করে তোমাদেরকে একটু সিম্পলি দেখানোর চেষ্টা করি, জাস্ট এই যে ৳১৩০০ এটাকেই নরমালি আমরা হচ্ছে কুড়িনে ডেবিট ক্রেডিট করে দেখাই। কিভাবে? কুড়িন হিসাব ডেবিট, যেহেতু আমাদের কুড়িন হয়েছে এটা নতুন টাকা। আর হচ্ছে আমাদের যে কুড়িন সঞ্চিতিটা আছে সেটাকে ক্রেডিট করলাম। যেহেতু আমরা এই টাকাটাকে নতুন হচ্ছে আমাদের সেভিং অ্যাকাউন্টে এড করে দিচ্ছি। তো এটা হচ্ছে বিশদ আয় বিবরণীতে দেখানোর পদ্ধতি। এরপর আমরা মুভ করি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণীতে যাওয়ার আগে বলি, এই যে কুড়িনের হিসাব এটা কিন্তু আমাদের যে মালিকানা সত্ত্ব আছে, মালিকানা সত্ত্বের বক্সে কিন্তু দেখানোর প্রয়োজন নেই। তো মালিকানা সত্ত্বে এই কুড়িন হোক বা না হোক সেটার কোনো প্রভাব নেই। এটা শুধুমাত্র হচ্ছে বিশদ আয় বিবরণীর আ পরিচালন ব্যয় যাবে আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদে যাবে। তো আসো এবার আমরা দেখি যে চলতি সম্পদে
কুরিনটা কিভাবে প্রভাবিত করে? তো স্টুডেন্টস যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনেই করে দেখালাম। সবার আগে আমাদের আ আর্থিক অবস্থার বিবরণীতে যেয়ে প্রাপ্য হিসাবটা লিখে ফেলতে হবে। এখানে হচ্ছে টোটাল প্রাপ্য হিসাবটাই লিখব। সেখান থেকে আমরা কুরিনটা বাদ দিব যেটা সমন্বয়ে দেয়া ছিল। আর নতুন কুরিন সঞ্চিতিটা বাদ দিব। এখানে চাইলে তোমরা ২ টা একসাথেও যোগ করে বাদ দিতে পারতা যেইটা আমরা নতুন অ্যামাউন্টটা বের করেছিলাম। বাট সেইটা করার দরকার নেই। যেহেতু এইভাবে করলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। কেননা প্রাপ্য হিসাব থেকে সবার আগে কি বাদ দিয়েছো? কুরিন। কারণ কুরিনটা কি? কুরিনটা হচ্ছে একটা ব্যয়। আর কুরিন সঞ্চিতির কি? তোমার বিপরীত সম্পত্তি। সম্পদ থেকে কমে যাচ্ছে। তো এই ২ টা তুমি এসে জাস্ট বাদ দিয়ে দিবা। এখান থেকে আরো কিছু বাদ দিতে হতো যদি কোয়েশ্চেনে দেয়া থাকতো সেটা হলো ধরো তোমার দেনাদার সঞ্চিতি হতে পারে। দেনাদার সঞ্চিতি যদি বলা থাকে কোয়েশ্চেনে বলে দিতে পারে যে দেনাদার সঞ্চিতি, দেনাদারের অবশিষ্ট দেনাদারের এত পার্সেন্ট বা এত হাজার টাকা দেনাদার সঞ্চিতি সেক্ষেত্রে সেইটাও আমরা বাদ দিয়ে দিতাম। বাট এখানে যেহেতু নাই সুতরাং এই ৩ টা নিয়েই আমরা ফাংশন করব। তারপর আমাদের ফাইনাল অ্যামাউন্ট আসলো ৳২৪,৭০০ তো এটাই হচ্ছে আমাদের নিট প্রাপ্য হিসাব। তো তোমরা হচ্ছে বিশদ আয় বিবরণীতে এভাবেই প্রাপ্য হিসাবকে ক্যালকুলেট করবা। আর যদি তোমাদের ক নম্বরে বলে দেয় যে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ বা নিট দেনাদারের পরিমাণ বের করো। এইটুকু করে যদি এইটুকু ঠিকমতো করতে পারো, কুরিনটাকে বাদ দিয়ে দিবা, কুরিন সঞ্চিতিটাকে বাদ দিয়ে দিবা। তাহলে ইনশাআল্লাহ 4 মার্ক পেয়ে যাবা। তো এই হচ্ছে তোমাদের যাবতীয় কুরিন এবং কুরিন সঞ্চিতির প্রয়োগ রিলেটেড যত প্রবলেম তোমরা ফেস করো, কিভাবে সলভ করবা, কি স্ট্রাকচার ফলো করবা। তো এই ভিডিওতে ইনশাআল্লাহ যেভাবে দেখিয়েছি, যা বলেছি, যেইভাবে করতে বলেছি সেই স্ট্রাকচারটা যদি ফলো করতে পারো, ফরম্যাটটা ফলো করতে পারো আর সঠিকভাবে ক্যালকুলেশনগুলো করতে পারো, ইনশাআল্লাহ এই কুরিন রিলেটেড কোনো সমস্যা তোমরা আপাতত আর্থিক বিবরণীর চ্যাপ্টারে ফেস করছো না। তো ফার্দার প্র্যাকটিসের জন্য আমি এখানে আরেকটা ম্যাথ রেখেছি। এই ম্যাথটাও তোমরা অবশ্যই চেষ্টা করতে পারো। খুবই স্ট্যান্ডার্ড একটা ম্যাথ। তো এই ম্যাথটা চেষ্টা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা পারলা নাকি পারলা না। আর যদি কোনো স্পেসিফিক এরিয়াতে প্রবলেম ফেস করো, এটা কুইন হোক বা অন্য কোনো চ্যাপ্টারে অন্য কোনো টপিকও হোক, আমাকে জানাবা। আমি অবশ্যই কভার আপ করার চেষ্টা করব। আর এই কোয়েশ্চেনটার অ্যান্সার কত আসলো, পারছো নাকি পারছো না সেটা জানাবা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমাদের একটি ফেসবুক পেজ আছে। সেখানে অবশ্যই ফলো করে রাখবা ফর ফিউচার আপডেটস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।